নমস্কার। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেট হলো যে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে আমাদের পশ্চিমবঙ্গের ২১টি জেলার প্রায় সবকটি বুথের ভোটার তালিকা প্রকাশ করে দিল কমিশন। ইতিমধ্যে আপনাদের বেশ কয়েকজনের প্রশ্ন ছিল, বেশ কিছু প্রশ্ন আমি পেয়েছি গত ভিডিওগুলোতে যে আমাদের জেলার ওয়েবসাইটে কবে দেওয়া হবে, আমাদের বিধানসভার ক্ষেত্রের তালিকা কবে প্রকাশ করা হবে, মালদা মুর্শিদাবাদ থেকে এরকম প্রশ্ন ছিল। তো আমি তখনই বলেছিলাম যে কাজ চলছে, 11টি জেলার 109টি বিধানসভা ক্ষেত্রের ততক্ষণ পর্যন্ত লিস্ট দেওয়া ছিল গতকাল পর্যন্ত। গতকাল রাত্রে কমিশন 21টি জেলার লিস্ট দিয়ে দেয়, কিন্তু সেখানেও একটু কিন্তু থেকে গেছিল। কি না, আজ সকাল থেকে হঠাৎ দেখা যায় যে উত্তর 24 পরগনা প্রায় সমস্তটাই আর বর্ধমানের বেশ কিছু বুথ আবার ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হয়েছে। সারা দিন ব্যাপী আর সেই লিস্টগুলোকে দেখা যায়নি। তো সন্ধেবেলা 6টার কিছু পরে দেখা গেল যে আবার সমস্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এখন সমস্ত তালিকা আমরা দেখতে পাচ্ছি, সেগুলো আপনারাও যারা যারা ইতিমধ্যে ওয়েবসাইট দেখেছেন তারাও দেখতে পাচ্ছেন, দেখার ক্ষেত্রে অসুবিধা কিছু নেই। কিন্তু এই তালিকা এখন আর সরাসরি আগের মতো খোলা যাচ্ছে না। এখানে একটা কমিশন সিকিউরিটি বার দিয়ে দিয়েছে। কি না, যখন আপনি ইলেকট্রাল রোলটা খুলতে যাচ্ছেন তখন একটা ক্যাপচা সিকিউরিটির মাধ্যমে খুলতে হচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে যে কিভাবে ওই ভোটার তালিকাগুলো আপনারা দেখবেন, কিভাবে ডাউনলোড করবেন, সেই পদ্ধতিটি দেখিয়ে দেওয়া হবে। এছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আজকে আপনাদের দেখাতে চলেছি, সেটা হচ্ছে যে এসআইআর তো ধরুন এখন সময়ের অপেক্ষা, হয়তো আগামী সপ্তাহ থেকেই শুরু হয়ে যাচ্ছে ভোটার ভেরিফিকেশনের কাজ। সেক্ষেত্রে এনুমারেশন ফর্ম কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো কিভাবে এই এনুমারেশন ফর্মটিকে আমরা ফিল আপ করবো আমি সেটা নিয়েও বলবো। আর এই এনুমারেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনারা দেখবেন যে একটা বিষয় সামনে চলেই আসবে যে বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী আমি কি ডকুমেন্টস দেব, কি ডকুমেন্টস আমাকে দিতে হবে। তো সেক্ষেত্রে আমি আমার গত ভিডিওটিতে একদম সহজ ভাষায় সুন্দর করে বলে দিয়েছিলাম যে কোন ডকুমেন্টস দিতে হবে। আমি তার আই বাটনটা দেখুন উপরে কোনায় আমি অলরেডি দিয়ে দিয়েছি। যখন আপনার এনুমারেশন ফর্মটা যখন আপনারা ফিল আপ করা দেখবেন, তখন আপনাদের মনে স্বভাবতই প্রশ্ন আসবে যে এই 11টি বা এই 12টি নথি আমি কোথা থেকে কিভাবে দেব। তো তখন আপনি এই লিঙ্কটাতে অবশ্যই ক্লিক করুন। এই লিঙ্কটাতে দেখুন, যারা দেখেননি এখনও তাদের জন্য বলছি, যারা দেখেছেন তাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। অনেকেই অনেক কমেন্টস করে জানিয়েছেন, আমি সেগুলো পড়েছি এবং যথাযথ উত্তরও দিয়েছি। ধন্যবাদ আপনাদের কমেন্টসের জন্য। আর আই বাটনে ওই লিঙ্কটা দেখলে 12টি নথি সম্পর্কেও পরিষ্কার হয়ে যাবেন। তবে আপনাদের বলবো এনুমারেশন ফর্ম ফিল আপ এবং এই ভোটার লিস্ট ডাউনলোডটা ভালো করে দেখে নিন, তাহলে কি অযথা হয়রানি হাত থেকে রক্ষা পাবেন অনেকটাই। মানে ফর্ম যদি আপনি সুষ্ঠুভাবে সুন্দরভাবে ফিল আপ করতে পারেন, সেক্ষেত্রে আপনার কাজের অর্ধেকটাই হয়ে গেল। তো চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা ভোটার লিস্টটা ডাউনলোড করব। আর যারা এখনও আমাদের চ্যানেলটিতে নতুন, আমি এইটা দেখানোর আগে তাদের কাছে একটা অনুরোধ করব যে আমাদের চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন। এতে কি হবে, আমি হয়তো কিছুটা আপনাদের থেকে উৎসাহ পাবো। আর আপনাদের ক্ষেত্রে যেটা হবে, আপনারা বুঝতেই পারবেন যে বিষয়গুলো নিয়ে আপনারা এত দেখতে চাইছেন, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন তথ্য অনেক সময় ভুল আসছে। আমরা চেষ্টা করছি সঠিক তথ্য একদম সহজভাবে সময়োচিতভাবে আপনাদের সামনে তুলে ধরার। যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন, প্রথমে গুগলে যাবেন। গুগলে গিয়ে সিইও ওয়েস্ট বেঙ্গল এই কথাটি টাইপ করবেন, করে সার্চ বাটনে ক্লিক করলেন। দেখুন একটা ওয়েবসাইট খুলে গেছে, সিইও ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ চিফ ইলেকশন কমিশনের এইটাই হচ্ছে অ্যাপ। দেখুন এই অ্যাপে কি দেখানো হচ্ছে, এই অ্যাপে একটা লেটেস্ট নিউজ বলে বাঁদিকে লেখা আছে। আর ডান দিক থেকে দেখুন স্ক্রল হয়ে আসছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার 2002-এর ভোটার লিস্ট। এইবার এই ভোটার লিস্ট অনুযায়ী যদি আমরা ঢুকি তাহলে পরপর ডিস্ট্রিক্টগুলো দেখাচ্ছে। এখানে দেখুন কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, মুর্শিদাবাদ,
মালদা, নদিয়া, সাউথ 24 পরগনা এরকম দেখাচ্ছে। এরকম আমাদের 21টি জেলার তৎকালীন সময়ের যে লিস্ট ছিল সেই লিস্ট এখানে দেখানো হয়েছে। এই জেলাগুলোর অন্তর্গত যে যে বিধানসভা আছে, আমরা জেলার উপর যদি ক্লিক করি তাহলে সেই বিধানসভাগুলি খুলে যাবে। যেমন এখানে আমি বর্ধমানটা খুলেছি। বর্ধমানের কুলতি বিধানসভার মধ্যে দেখুন, এবার যেই আমি যাচ্ছি ইলেকট্রাল রোলের উপর, সেখানে একটা ক্যাপচা দিতে বলছে। এখানে UZH5Y, এই ক্যাপচাটা ঠিক যেমন আছে, ক্যাপিটাল লেটারে থাকলে ক্যাপিটাল লেটার, স্মলে থাকলে স্মল, নাম্বার থাকলে নাম্বার দিয়ে নিচে বাঁ দিকে দেখুন ভেরিফাই বাটন, এই বাটনটাতে ক্লিক করুন। ক্লিক করলে দেখুন একটা PDF ফাইল খুলে যাচ্ছে। এখানে পুরো কুলতি বিধানসভার ডিটেলসটা খুলে গেল। এইবার যদি পরপর আমরা যেতে থাকি পেজগুলোতে, তাহলে আমাদের নামগুলো এখানে আমরা দেখতে পাবো। এবং ডান দিকের কোনায় উপরে যদি আমরা তীর চিহ্নে ক্লিক করি তাহলে পুরো PDFটি ডাউনলোড হয়ে যাবে। এতক্ষণ আপনারা দেখলেন 2002-এর ভোটার তালিকা কিভাবে ডাউনলোড করবেন। এবার আপনাদের দেখাবো এনুমারেশন ফর্ম, যেটা BLO আপনার বাড়িতে নিয়ে যাবেন এবং আপনার বাড়িতে যতজন সদস্য আছে, BLO সাহেব বা BLO ম্যাডামরা ততগুলো ফর্মই আপনাদের হাতে হার্ড কপি দিয়ে দেবেন। আপনাদের কাজ হবে সেই ফর্মটাকে সুন্দরভাবে ফিল আপ করে আপনার ছবি লাগিয়ে সেই ফর্মটিকে সই করে আবার BLO সাহেব বা ম্যাডামের হাতে তুলে দেওয়া, যাতে আপনার ফর্মটি ডিজিটাইজটা সঠিকভাবে করা যায় BLO অ্যাপের মাধ্যমে। তো আসুন দেখে নেওয়া যাক এনুমারেশন ফর্মটি আমরা কিভাবে ফিল আপ করছি। এবার আপনাদের আমি দেখাবো যে এনুমারেশন ফর্ম বা গণনা ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। এটা হচ্ছে সংযোজনী C, দেখুন উপরের দিকে লেখা রয়েছে, উপরের কোনায় সংযোজনী C, নিচে লেখা রয়েছে গণনা ফর্ম। ভোটারের নাম, তার এপিক নাম্বার, তার ঠিকানা পূর্ব মুদ্রিত থাকবে, অর্থাৎ প্রিন্টেড থাকবে। এখানে আপনার ক্রমিক সংখ্যা, আপনার অংশ নাম্বার, আপনার বিধানসভা এবং আপনার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ লোকসভা কেন্দ্রের নাম, আপনার রাজ্যের নাম, এগুলো এইখানে একদম পূর্ব মুদ্রিত থাকবে, অর্থাৎ এখানে লেখা থাকবে। আর বাঁ দিকে থাকবে দেখুন এই পুরাতন ছবি, যেটা লেখা রয়েছে পূর্ব মুদ্রিত, অর্থাৎ এইখানে আপনার ভোটার লিস্টে যে ছবিটি আছে সেই ছবিটি থাকবে। আর ডান দিকে আপনি দেবেন বর্তমান ছবি, এখনকার পাসপোর্ট মাপের একটা ছবি আপনি ডান দিকে লাগাবেন। তাহলে প্রথম ফর্ম পেয়ে আপনার কাজ হচ্ছে ডান দিকে একটি ছবি লাগানো এবং উপরে দেখে নেওয়া আপনার নামগুলো সব ঠিকঠাক আছে কিনা, আপনার বিধানসভা ক্ষেত্র ঠিক আছে কিনা, এইটা দেখে নেওয়া। এরপর আপনাকে আসতে হবে পরবর্তী পর্যায়ে। পরবর্তী পর্যায়ে দেখুন প্রথম ঘরটিতে লেখা আছে জন্ম তারিখ। জন্ম তারিখ অর্থাৎ আপনার ডেট অফ বার্থ। এরপর আছে আধার নম্বর, এটা ঐচ্ছিক, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। তারপরে আসছে মোবাইল নাম্বার, আপনার যে 10 সংখ্যার মোবাইল আছে যেটা আপনার নামে আছে সেই মোবাইল নাম্বারটি এখানে দেবেন। মোবাইল নাম্বারটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট, বুঝে শুনে দেবেন। এরপরের লাইনে দেখুন আপনার পিতা বা আইনগত অভিভাবক যিনি আছেন তার নাম, তার এপিক নাম্বার। তারপরে দেবেন আপনার মায়ের নাম, মায়ের এপিক নাম্বার। এবার আপনি যদি বিবাহিত হন, পুরুষ হলে এখানে আপনার স্ত্রীর নাম দেবেন বাঁদিকে, এবং এই যে এইখানটাতে যদি আপনি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর নাম দেবেন। যদি আপনি মহিলা হন সেক্ষেত্রে আপনি বাঁদিকের এই বক্সটিতে আপনার স্বামীর নাম দেবেন। আর ডান দিকে দেবেন তার এপিক কার্ড নাম্বার, অর্থাৎ আপনার স্বামীর নাম এবং স্বামীর এপিক কার্ড নাম্বার। এরপরে আসুন একটা ঘোষণাতে কি বলছে, আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমার জ্ঞান ও বিশ্বাস অনুসারে 1 নম্বর পয়েন্ট, আমার বয়স 18 বছরের বেশি, উপরিক্ত ঠিকানার সাধারণ বাসিন্দা এবং ভারতের নাগরিক, এবং যে কোনো একটিতে টিক দিন। আপনি যদি হয় 1/1/1987 সালের আগে ভারতে আমার জন্ম, তাহলে আপনি এখানে টিক দিলেন। দিয়ে দেখুন কি বলছে, নিচের তালিকা থেকে জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণ করে নিজের জন্য একটি নথি সরবরাহ করুন। অর্থাৎ আমি যে বলেছিলাম যে আমার এইটা নিয়ে একটা ভিডিও বানানো আছে যে 12টি নথির কোনটি দেবেন, আমি আই বাটনে আবার দেখাচ্ছি, দেখুন কোনার দিকে দেখা যাচ্ছে আই বাটনে। তাহলে আপনার জন্ম যদি 1987 সালের আগে হয় তাহলে আপনি যে নথিটা দেবেন সেটা হচ্ছে আপনার জন্মের একটা প্রমাণপত্র, সেটা ওই 11টির মধ্যে যে কোনো একটি হতে পারে। তো সেইটি এখানে আপনি যেটি দেবেন সেইটি আপনার যে ফর্মটা থাকবে তার সঙ্গে অ্যাটাচ করে দিয়ে দেবেন। নিচের তালিকা থেকে জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণ করে এই রকম একটা নথি আপনি সরবরাহ করলেন। এটা হচ্ছে কন্ডিশন 1। কন্ডিশন 2, আমার জন্ম ভারতে 1/7/1987 থেকে
2/12/2004 সালের মধ্যে। সেক্ষেত্রে আপনি কি দেবেন, নিচের তালিকা থেকে আপনার জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণ করছে এরকম একটা নথি আপনি দেবেন। আর দ্বিতীয়তে কি দেবেন, ওই 11টি তালিকা থেকে আপনার বাবা অথবা মায়ের জন্মস্থান নির্ধারণ এবং জন্ম তারিখকে নির্ধারণ করে তার একটা যে কোনো নথি। বাবা অথবা মায়ের জন্য যে কোনো একটি নথি, আমি বারবার বলছি একটিই মাত্র নথি লাগবে, সেটা যে জন্ম সার্টিফিকেট হতে হবে এমন কোনো ব্যাপার নেই, এক্ষেত্রে যে কোনো একটি নথি দিলেই হবে। কন্ডিশন 3-এ দেখুন, আমার জন্ম 2/12/2004 সালের পরে হয়েছে এবং ভারতবর্ষে হয়েছে। সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমাকে কি কি ডকুমেন্টস জমা দিতে হবে। দেখুন, যাদের 2/12/2004 সালের পরে ভারতে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা অনেকটাই সহজ। তাদের বাবা মা অবশ্যই এখানে ছিলেন এবং তাদের সেই সময় জন্ম সার্টিফিকেটও দেওয়া শুরু হয়ে গেছে, ব্যাপকভাবে দেওয়া শুরু হয়ে গেছে। সুতরাং তারা অনেক বেশি তথ্য এখানে দিতে পারবেন। তো তারা কি কি তথ্য তাদের কাছে কমিশন চাইছে একটু দেখে নিন। দেখুন, এখানে প্রথমেই বলছে নিচের তালিকা থেকে জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণ করে নিজের জন্য একটা নথি সরবরাহ করুন। অর্থাৎ আপনার বার্থ সার্টিফিকেট হতে পারে, আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে, আপনার বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট হতে পারে, যে কোনো একটি নথি যেটা আপনার জন্ম তারিখকে নির্দিষ্ট করছে। তারপর নিচের তালিকা থেকে আপনার বাবার জন্ম তারিখ এবং জন্মস্থানকে নির্ধারণ করে এমন একটা নথি দিতে হবে, এবং মায়ের জন্ম তারিখ এবং মায়ের জন্মস্থানকে নির্ধারণ করে এমন একটা নথি দিতে হবে। এই 3টে নথি আপনাকে বলছি, যারা 2004 সালের পরে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে 3টে নথি, আপনার জন্ম সার্টিফিকেট বা সেই সংক্রান্ত একটা প্রমাণ, আপনার বাবা এবং আপনার মায়ের জন্ম সংক্রান্ত একটি প্রমাণপত্র এখানে দিতে হবে। আর যদি আপনার পিতামাতার কোনো একজন ভারতীয় না হন তাহলে সেই সময় তিনি বৈধ পাসপোর্ট বা ভিসার মাধ্যমে এই দেশে এসেছিলেন তার একটা প্রমাণপত্র কিন্তু দিতে হবে। এইবার আপনার জন্ম হচ্ছে ভারতের বাইরে, তাহলে আপনি এখন ভারতবর্ষের নাগরিক হতে চাইছেন, কি করবেন, বিদেশে ভারতীয় মিশন কর্তৃক জারি করা জন্ম নিবন্ধনের প্রমাণপত্র সংযুক্ত করতে হবে। এবং এছাড়া আরেকটা পয়েন্ট কি রয়েছে, আমি নিবন্ধন প্রকৃতিকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে চাইছি, অর্থাৎ ওটা এনআরসি। আমি অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি, আমি ভোটার তালিকায় আমার নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করছি। দেখুন, আমি আবার দেখাচ্ছি, আমি ভোটার তালিকায় আমার নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করছি এবং আমার নাম অন্য কোনো বিধানসভা নির্বাচনী এলাকায় বা সংসদীয় নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত নেই। অর্থাৎ যেটা নিয়ে খুব কথা হচ্ছে যে একটা মানুষের নাম একাধিক জায়গায় ভোটার তালিকায় তোলা আছে। সুতরাং এখানে কমিশন আপনার ঘোষণা নিয়ে নিচ্ছে যে আপনার নাম আর অন্য কোথাও নেই, আপনি নিজে ঘোষণা করে বলছেন এবং বলছেন যে আমি জানি যে এই আবেদনের সাথে সম্পর্কিত উপরিক্ত সমস্ত বিবৃতি এবং ঘোষণা যা আমি বলছি, আমি যা বিশ্বাস করি সেটাই বলছি, সমস্তটা সত্যি বলছি, এখানে কোনো রকম আমি মিথ্যে বলছি না, এটা জনপ্রতিনিধিত্ব আইন 1950 ধারাকে বজায় রেখেই বলছি বলে নিচে আপনি তারিখ, স্থান এবং ডান দিকে আপনার স্বাক্ষর করবেন। যারা স্বাক্ষর করতে পারবেন না তারা তাদের বাম হাতের বুড়ো আঙুলের ছাপ এইখানে দেবেন। এইবার এই ঘোষণার সমর্থনে, আপনি তো ঘোষণা করে দিলেন, এই ঘোষণার সমর্থনে আপনাকে যে নথিগুলো দিতে হবে 11টি নথি, 1 2 3 4 করে দেখুন আমি নিচে দেখাচ্ছি 11টি নথি এখানে আছে। এই 11টি নথি নিয়েই আমি একটা ভিডিও করেছিলাম যার আই বাটন আমি ইতিমধ্যেই দিয়েছি এবং তার লিঙ্কও এখানে দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে বলবো সেই ভিডিওটি আরও ভালোভাবে দেখুন, সেখানে পরিষ্কারভাবে 11টি নথির সম্পর্কে বলা হয়েছে। আশা করা যায় যে এই ভিডিওটি দেখার পর আপনাদের আর কোনো রকম দুশ্চিন্তা থাকবে না এবং আপনি সঠিকভাবে এই এসআইআর পদ্ধতিতে অংশগ্রহণ করতে পারবেন। এতক্ষণ আপনারা এনুমারেশন ফর্ম ফিল আপ পদ্ধতি দেখলেন, কিভাবে পূরণ করতে হবে আমি চেষ্টা করলাম সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। আশা করি আপনাদের ফর্ম ফিল আপ পদ্ধতিটা ভালো লেগেছে। এবার আপনাদের কাছে বলেছিলাম যে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের অনেকের প্রশ্ন ছিল, জমির দলিল লাগবে না পর্চা লাগবে, বা রেশন কার্ড হবে কি না, বা বার্থ সার্টিফিকেট নেই স্কুল সার্টিফিকেট হবে কি না। আমি কিন্তু সেগুলো কমেন্ট বক্সের মাধ্যমে উত্তর দিয়েছি। আমি আবারও বলছি যে জমির দলিল কিন্তু কোনো প্রামাণ্য নথি নয়, এক্ষেত্রে জমির পর্চাটা কিন্তু কার্যকরী হতে পারে। সুতরাং বিভিন্ন চ্যানেলে কোনো ভুল তথ্য দেখে বিভ্রান্ত হবেন না। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে
আপনারা সকলেই জানেন, যতই তোড়জোড় শুরু হোক, যাই কিছু হোক, এখনও কিন্তু অফিসিয়ালি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে কোনো নোটিফিকেশান জারি হয়নি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আর একটা জিনিস, আগামী 12 এবং 13ই আগস্ট এই দুটো দিন সুপ্রিম কোর্টে কিন্তু বিহারের যে এসআইআর হয়েছিল সেই নিয়ে যে মামলাটা চলছে, সেই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তো এমন হতে পারে যে দেখা যাচ্ছে যে ওই দিন সুপ্রিম কোর্ট কী রায় দিচ্ছে সেই দিকে সারা দেশের মতো আমরা পশ্চিমবঙ্গবাসীও তাকিয়ে আছি। যদি এমন হয়, অর্থাৎ সুপ্রিম কোর্ট গত শুনানিগুলোতে যা বলে এসছে যে আধার বা ভোটার কার্ডকে অ্যাটলিস্ট সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে মান্যতা দেওয়া হোক, সেরকম হলে আপনারা যে 12টি নথির কথা আমি ইতিমধ্যেই বলেছি বা বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন, তার সঙ্গে আধার কার্ড এবং ভোটার কার্ড যুক্ত হলে কাজটা আপনাদের ক্ষেত্রে অনেকটাই সহজ হবে। তাই আমি আবারও বলছি, অযথা আতঙ্কিত হবেন না, বিভ্রান্ত হবেন না, নিজের কাজগুলো সঠিকভাবে আগিয়ে রাখুন। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আমি আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এই যে পদ্ধতিটা চলছে, এই পদ্ধতিটা সত্যিই একটা কঠিন পদ্ধতির মধ্যে দিয়ে আমরা অনেক পশ্চিমবঙ্গবাসী চলছি। সুতরাং টাইম টু টাইম যে আপডেটগুলো থাকবে, যে তথ্যগুলো আপনার সুবিধা হবে, যেগুলো জানতে পারলে আপনার সুবিধা হবে কাজের ক্ষেত্রে, সেইগুলো আপনার সামনে পরিবেশন করাটাই আমার মূল লক্ষ্য। সুতরাং আসুন আমরা পরবর্তী পর্বের দিকে নজর রাখছি। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।